বন্ধুরা, আমি আপনাদের সাথে তাওহিদুল ইসলাম। আমাদের আজকের গল্পের শিরোনাম, রাত 11টায় ফুড ডেলিভারি বয় খাবার দিতে গেল। কোটিপতি মহিলা যা করলেন তাতে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, আজকের এই গল্পটি খুবই আবেগঘন এবং শিক্ষণীয়। এক সাধারণ ছেলের সততা কিভাবে এক ধনী মহিলার ভাঙা জীবনকে নতুন করে গড়ে তুলল, তা শুনলে আপনাদের মন ভরে যাবে। এখন গল্পটি শুরু করা যাক। রাত 11টা, ফুড ডেলিভারি বয় খাবার দিতে গেল। কোটিপতি মহিলা যা করলেন তা দেখে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, এই গল্পটি মুম্বাইয়ের বান্দ্রার, যেখানে রাতের ঠিক 11টা বাজছিল। বান্দ্রার জৌলুস দিনে যেমন দেখায়, রাতে তা যেন আরও গম্ভীর হয়ে ওঠে। উঁচু উঁচু অট্টালিকা, দামি ফ্ল্যাট আর নিচে রাস্তায় ছুটে চলা জীবন। সেই ছুটন্ত জীবনের মাঝেই ছিল একটি ছেলে, বিকাশ যাদব। বয়স প্রায় 28 বছর। কাঁধে দায়িত্বের বোঝা, চেহারায় ক্লান্তি আর চোখে সেই নিস্তব্ধতা যা কেবল দীর্ঘ সংগ্রামের পরেই আসে। বিকাশ মূলত বিহারের এক ছোট গ্রামের বাসিন্দা। 4 বছর আগে সে স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিল। ভেবেছিল কাজ পাবে, পরিশ্রম করবে, জীবনটা গুছিয়ে নেবে। কিন্তু মুম্বাই সবাইকে আপন করে নেয় না। কখনো সে হোটেলে কাজ করেছে, কখনো মাল বইয়েছে, কখনো অটো চালিয়েছে, আবার কখনো কখনো মাসের পর মাস বেকার ছিল। এমন অনেক রাত গেছে যখন সে পেট ভরে খাবার পায়নি। কখনো রাস্তার ধারে শুয়েছে, কখনো বন্ধুর ঘরের মেঝেতে। অবশেষে 1 বছর আগে সে ফুড ডেলিভারির কাজ পায়। কাজটা ছোট ছিল, কিন্তু তা ছিল সততার, আর এই কাজটাই তাকে কিছুটা শান্তি দিতে শুরু করেছিল। সেদিন রাতেও মোবাইলে একটি অর্ডার এলো, বান্দ্রার একটি প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। অর্ডারটি ছিল একটি দামি রেস্তোরাঁ থেকে রাতের খাবারের, যার দাম ছিল প্রায় 2000 টাকা। বিকাশ রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে ব্যাগে ভরে বেরিয়ে পড়ল। যখন সেই উঁচু বিল্ডিংয়ের সামনে পৌঁছাল, এক মুহূর্তের জন্য থমকে গেল। এত দামি জায়গা তাকে সবসময় অদ্ভুত লাগত। এখানকার নিস্তব্ধতাও যেন ধনীদের মতো। সে লিফটে করে ওপরে গেল, ফ্ল্যাট নম্বর দেখে কলিং বেল বাজাল। কয়েক সেকেন্ড পর দরজা খুলল। সামনে দাঁড়িয়েছিলেন এক মহিলা, অনন্যা শর্মা। বয়স আনুমানিক 27 বছর। পরিপাটি দামি অ্যাপার্টমেন্ট, দামি পোশাক, কিন্তু চেহারায় এক অদ্ভুত অস্থিরতা। দরজা খুলেই অনন্যা বিরক্ত হয়ে বললেন, কি চাই? বিকাশ একটু অবাক হয়ে বলল, ম্যাডাম, আপনি খাবার অর্ডার করেছিলেন। অনন্যা যেন ভুলেই গিয়েছিলেন। তিনি খিটখিটে গলায় বললেন, লাগবে না, চলে যাও। বিকাশ প্রথমবার এমন কোনো গ্রাহকের মুখোমুখি হয়েছিল। সে শান্ত স্বরে বলল, ম্যাডাম, খাবারটা নিয়ে নিন, আমি সময়ের আগেই এসেছি। অনন্যার কণ্ঠস্বর আরও চলে গেল, খাবার চাই না, নয়তো এখনই খাবার ছুঁড়ে ফেলে দেব। এটি শুনে বিকাশের ভেতরে কিছু একটা ভেঙে গেল। সে হঠাৎ বলে উঠল, ম্যাডাম, রাগ হলে আমাকে 2-4টে থাপ্পড় মারুন, কিন্তু খাবার ফেলে দেবেন না। অন্যকে অপমান করবেন না। যখন কষ্ট করে উপার্জন করতে হবে তখন বুঝবেন। ঠিক এই কথাটাই অনন্যার মনে গিয়ে বিঁধল। তার চোখ রাগে লাল হয়ে উঠল। বড্ড বেশি কথা বলছ, সত্যি থাপ্পড় মেরে দেব। বিকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে ম্যাডাম, অর্ডার বাতিল করে দিন, আমি চলে যাচ্ছি। অনন্যা ঠান্ডা গলায় বললেন, বাতিল করব না। বিকাশ বুঝতে পারছিল না কি করবে। সে তর্ক করতে চায়নি, শুধু কাজ শেষ করতে চেয়েছিল। কিছুক্ষণ নীরব থাকার পর অনন্যা বললেন, ঠিক আছে, ভেতরে এসো। বিকাশ ইতস্তত বোধ করলেও খাবার নিয়ে ভেতরে গেল। অনন্যা টেবিলে প্লেট রাখলেন, খাবার বেড়ে দাও। বিকাশ বলল, ম্যাডাম, এটা আমার কাজ নয়। অনন্যা তীক্ষ্ণস্বরে বললেন, এই তো বললে অন্যকে অপমান করতে নেই। এখন আমি একা খাবো না, হয় ফেলে দেব, নয়তো তোমাকেও খেতে হবে। বিকাশ চুপ হয়ে গেল। সে খাবার বেড়ে দিল। দুজন অপরিচিত মানুষ একই টেবিলে বসে খাবার খেতে লাগলেন। বিকাশের জন্য এসব খুব অদ্ভুত ছিল। আর অনন্যা, তিনি ক্রমাগত অস্থির দেখাচ্ছিলেন। ফোনে মেসেজ, কল, ব্যাকুলতা। শেষ পর্যন্ত বিকাশ জিজ্ঞেস করেই ফেলল, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? অনন্যা কিছুক্ষণ চুপ থেকে বললেন, যদি শুনতে পারো তবে বলি। এখান থেকেই সেই রাতের গল্প এক নতুন মোড় নিল। বিকাশ ঘুণাক্ষরেও জানত না যে মহিলার সামনে সে বসে আছে, সে নিজে জীবন ও মৃত্যুর সন্ধিখণ্ডে দাঁড়িয়ে আছে। বিকাশ অনন্যার দিকে তাকাল এবং প্রথমবার স্পষ্ট অনুভব করল যে তার চোখের অস্থিরতা কোনো সাধারণ সমস্যা নয়, বরং এক ভয়, এমন এক ভয় যা বাইরে থেকে দেখা যায় না, বরং ভেতর থেকে মানুষকে তিলে তিলে ফাঁপা করে দেয়।
অনন্যা দীর্ঘশ্বাস ফেললেন, যেন বুকের ভেতর জমে থাকা বছরের পর বছর ধরে রাখা বোঝা একবারে বের করে দিতে চান। কিছুক্ষণ তিনি প্লেটে রাখা খাবারের দিকে তাকিয়ে রইলেন। সেই খাবারের দিকে তাকিয়ে থাকলেও তার মন ছিল অন্য কোথাও, যেন সেই প্লেটে তিনি নিজের ভাঙা জীবন, ভুল সিদ্ধান্ত আর অসহায়ত্ব স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। এরপর অত্যন্ত ধীর ও ক্লান্ত গলায় বললেন যে তিনি একজন সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার। বিকাশ চুপ রইল, মাঝে কোনো কথা বলল না, কারণ সে বুঝেছিল এই মুহূর্তে অনন্যার কোনো উপদেশ বা সহানুভূতির প্রয়োজন নেই। তার শুধু এমন একজন মানুষের প্রয়োজন যে না থামিয়ে বা বিচার না করে তার পুরো কথাটি শুনবে। অনন্যা বলতে লাগলেন যে ৩ বছর আগে তার বিয়ে হয়েছিল এবং তার স্বামীর নাম বিক্রম সিং। বিকাশ শুধু হালকা মাথা নাড়ল। অনন্যা জানালেন, বিয়ের আগে সবকিছু ঠিকঠাকই মনে হয়েছিল। বিক্রম নিজেকে ব্যবসায়ী দাবি করত, আত্মবিশ্বাসের সাথে বলত যে সামান্য কিছু টাকা পেলে সে জীবন বদলে দেবে। কিন্তু সেই সব কথা পরে অন্তঃসার শূন্য প্রমাণিত হল। অনন্যার বলায় এখন হালকা তিক্ততা মিশে আছে, সেই তিক্ততা যা তৈরি হয় যখন বিশ্বাস ভেঙে যায়। তিনি জানালেন, তার বাবা মা সরকারি চাকরিতে ছিলেন, অত্যন্ত সৎ এবং সাধারণ মানুষ। তিনি তাদের একমাত্র মেয়ে ছিলেন এবং বিক্রমের কথায় বিশ্বাস করেই তারা এই বিয়ে দিয়েছিলেন। তাদের মনে হয়েছিল শিক্ষিত ছেলে হলে দায়িত্ববানও হবে। আনন্যা আরও জানালেন যে বিয়ের পর আসল সত্য সামনে আসে। বিক্রমের ওপর ৩০-৪০ লক্ষ টাকার ঋণ ছিল। বিক্রম আনন্যার বাবার কাছ থেকে বিয়ের সময় ব্যবসার নামে ১২ লক্ষ টাকা নিয়েছিল। বলেছিল আরও কিছু টাকা মিলিয়ে বড় প্রজেক্ট শুরু করবে। এই কথা বলতে গিয়ে আনন্যার মুখে হালকা হাসি এলো, কিন্তু সেই হাসি আনন্দের ছিল না, ছিল ক্লান্তির আর নিজের ওপর রাগের। তিনি বললেন, ৬ মাস পর সন্দেহ হলে তিনি নিজে ব্যাংকে খোঁজ নেন এবং জানতে পারেন যে কোনো বিনিয়োগই হয়নি। সেই মুহূর্তে ঘরে এমন নীরবতা নেমে এলো যে বিকাশ নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল। আনন্যার গলা ভারী হয়ে এলো যখন তিনি বললেন যে বিক্রমকে এ নিয়ে প্রশ্ন করায় সে প্রথমবার তার ওপর হাত তোলে। এটি শুনে বিকাশের বুক কেঁপে উঠল। আনন্যা জানালেন, এরপর বিক্রম কাঁদতে শুরু করে, কাকুতি মিনতি করে বলে যে টাকা না দিলে ওর প্রাণ চলে যাবে। এটি বলতে বলতে আনন্যা চোখ বন্ধ করে নিলেন। তিনি বিক্রমের সব ঋণ শোধ করে দিয়েছিলেন, এই ভেবে যে হয়তো ওর ভুল হয়েছে এবং এবারও শুধরে যাবে। কিন্তু বিকাশ ধীর গলায় বলল, সে শুধরে যায়নি। আনন্যা মাথা নেড়ে তা নিশ্চিত করলেন। বিক্রম আবার একই ভুল করল এবং ১৫ লক্ষ টাকা ডুবিয়ে দিল। আনন্যা এবার পরিষ্কার বলে দিয়েছিলেন যে তিনি আর ১ টাকাও দেবেন না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ তিনি বেশ কিছু দীর্ঘমেয়াদী বীমা পলিসি করেছিলেন যার মোট অঙ্ক ছিল কয়েক কোটি টাকা। বিকাশ সব বুঝতে পারছিল, কিন্তু এরপর যা শুনতে চলেছিল তার জন্য সে প্রস্তুত ছিল না। আনন্যা ভারী মনে বললেন যে বিয়ের পর তিনি বিক্রমকে সেই পলিসিগুলোর নমিনি বানিয়েছিলেন। অনন্যা জানালেন যে একবার তার গাড়ির ব্রেক নষ্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বেঁচে যান। দ্বিতীয়বার বাড়িতে সন্দেহজনকভাবে খাবারে কিছু মেশানোর চেষ্টা হয়েছিল। এবার বিকাশের কাছে সব ঘটনা স্পষ্ট হতে শুরু করল। অনন্যা বললেন, সেই বিকেলেই পুলিশ এসেছিল এবং বিক্রমকে হেফাজতে নিয়ে গিয়েছিল। পরে এক অফিসার তাকে ফোন করে জানায় যে তাকে মারতে চেয়েছিল সে অন্য কেউ নয়, তার নিজের স্বামী। বিকাশ স্তব্ধ হয়ে গেল। অনন্যা বললেন যে বিকাশ যখন দরজায় এসেছিল তখন তিনি নিজের ভেতরে এক লড়াই চালাচ্ছিলেন। ভয়, রাগ আর ভেঙে যাওয়া অনুভূতি সব একসাথে কাজ করছিল। বিকাশ মাথা নত করে ক্ষমা চাইল, কারণ সে কিছুই জানত না। অনন্যার চোখে প্রথমবার কোমলতা দেখা দিল এবং তিনিও বিকাশকে অকারণে ধমক দেওয়ার জন্য ক্ষমা চাইলেন। অনন্যা বললেন, আজ রাতটা তার জন্য খুব ভারী। তার বাবা মা এত রাতে আসতে পারবেন না এবং তিনি খুব ভয় পাচ্ছেন। সাহস জুটিয়ে তিনি বিকাশকে বললেন সে চাইলে আজ এখানে থাকতে পারে। বিকাশ অবাক হয়ে গেল। সে ম্যাডাম বলতে চেয়েছিল, কিন্তু অনন্যা তাকে থামিয়ে বললেন আজ যেন তাকে অনন্যা বলে ডাকে। বিকাশ রাজি হল। রাতটা দীর্ঘ ছিল। 2 BHK ফ্ল্যাট, এক ঘরে অনন্যা আর অন্য ঘরে বিকাশ। দুজনের চোখ থেকেই ঘুম অনেক দূরে ছিল। সকালে অনন্যার বাবা মা এলেন। এরপর থানা, বয়ান আর তদন্তের পালা চলল। বিকাশ সারা দিন তার পাশে ছিল।
কয়েকদিন পর বিক্রম নিজের অপরাধ স্বীকার করল এবং তাকে জেলে পাঠানো হল। জীবন ধীরে ধীরে এগিয়ে চলল, কিন্তু এখন আর দুজনে একা ছিলেন না। ফোনে কথা হতে লাগল, কখনো কফিতে দেখা, কখনো দীর্ঘ পথ হাঁটা। দুই আলাদা পৃথিবীর মানুষ ধীরে ধীরে একে অপরকে বুঝতে শুরু করল। আর এই বোঝাপড়ার মাঝে একদিন অনন্যা এমন কিছু বলে ফেললেন যা বিকাশ কল্পনাও করেনি। তিনি বললেন যে তিনি বিকাশকে ভালোবেসে ফেলেছেন। বিকাশ স্তব্ধ হয়ে গেল। কথাগুলো তার কানে গেল, কিন্তু মস্তিষ্কে পৌঁছতে সময় নিল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অনন্যা মৃদু হাসলেন। সেই হাসিতে কোনো অহংকার ছিল না, ছিল সারল্য। বিকাশ বলল, ম্যাডাম। অনন্যা শুধরে দিলেন, অনন্যা। বিকাশ কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি কি আমার অবস্থা জানো? অনন্যা চুপ রইলেন। বিকাশ বলল, সে সামান্য ফুড ডেলিভারি করে। মাসে টেনে টুনে 15-16 হাজার টাকা থাকে। না আছে ঘর, না জমি, না বড় কোনো নাম। আর অনন্যা একজন শিক্ষিত, স্বাবলম্বী মহিলা। অনন্যা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন, আর তুমি একজন সৎ মানুষ, যে সেই রাতে শুধু এক নারী হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে দেখতে পেয়েছিলে। অনন্যা বললেন, সেই রাতে যখন তার স্বামী জেলে যাচ্ছিল, তার ঘর ভেঙে যাচ্ছিল, তখন বিকাশ তার পাশে ছিল। বিকাশ বলল সেটা তার কর্তব্য ছিল, কিন্তু অনন্যা বললেন সেটা ছিল তার স্বভাব। বিকাশ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কিন্তু লোকে কি বলবে? অনন্যা বললেন, লোকে তো তখনও বলেছিল যখন আমি ভুল মানুষকে বিয়ে করেছিলাম। লোকে তখনও বলেছিল যখন আমি ওকে ছেড়ে দিই। এখন যদি সঠিক মানুষকে বেছে নিই, তবুও তারা বলবেই। বিকাশ চুপ হয়ে গেল। অনন্যা পরিষ্কার করলেন যে তিনি তাকে বাধ্য করছেন না, শুধু সত্যটা বলছেন। এরপর ফোনে কথা আরও বাড়তে লাগল। অনন্যা বিকাশের সারল্য পছন্দ করতেন। বিকাশের কাছে অনন্যা কোনো ধনী মহিলা ছিলেন না। তিনি ছিলেন একজন ভেঙে যাওয়া কিন্তু শক্ত মনের নারী। 2 মাস এভাবেই কেটে গেল। একদিন বিকেলে অনন্যা বিকাশকে কফি খেতে ডেকে বললেন তিনি তার বাবা মায়ের সাথে কথা বলতে চান। বিকাশ ঘাবড়ে গেল। পরের রবিবার অনন্যা তার বাবা মায়ের বাড়ি গেলেন। ড্রয়িং রুমে বসে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে তিনি বিকাশকে বিয়ে করতে চান। তার বাবা চশমা খুলে ফেললেন। মায়ের চোখে জল এলো। মা জিজ্ঞেস করলেন, কি অভাব ছিল? অনন্যা বললেন, অভাব ছিল না মা, মানুষটা ভুল ছিল। বাবা যখন বললেন বিকাশ তো সামান্য কাজ করে, অনন্যা উত্তর দিলেন, তিনিও তো একসময় একাই ছিলেন। বাবা যখন বললেন বিকাশ তার সমমর্যাদার নয়, অনন্যা প্রথমবারের মতো গলা উঁচিয়ে বললেন, মর্যাদা টাকা দিয়ে হয় না বাবা, মনুষ্যত্ব দিয়ে হয়। অনেক দিন বিতর্ক চলল। অনন্যা কাঁদলেন, বাবা মা চুপ থাকলেন। বিকাশ এসবের থেকে দূরে থাকলেও সব জানত। সে নিজে নিজের সাথে লড়াই করছিল যে সে কি অনন্যাকে সুখী রাখতে পারবে। একদিন সে অনন্যাকে বলল তার বাবা মা রাজি না হলে সে সরে আসবে। অনন্যা তার হাত ধরে বললেন তিনি জীবনে অনেক কিছু হারিয়েছেন, কিন্তু এবার নিজেকে হারাবেন না। ধীরে ধীরে বাবা মায়ের রাগ কমল। আত্মীয় স্বজনরা বুঝলেন যে ছেলেটি মনে প্রাণে পরিষ্কার। অবশেষে অনন্যার মা বললেন যদি এতেই অনন্যা শান্তি পায় তবে তারা সাথে আছেন। কিন্তু সমাজ, আইনি প্রক্রিয়া আর অতীতের ছায়া এখনও সামনে ছিল। বিয়ের তারিখ ঠিক হল 22 আগস্ট। বিকাশ প্রথমবার স্যুট পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছিল না। বিয়ের দিন মন্দিরে হালকা বৃষ্টি হচ্ছিল। লাল শাড়িতে অনন্যা ছিলেন শান্ত আর স্থির। সিঁদুরদানের সময় অনন্যার চোখে জল এলো। বিকাশ ধীর গলায় বলল, এখন আর কেউ তোমাকে ছুতে পারবে না। অনন্যা উত্তর দিলেন, এখন আমরা দুজন আছি। বিয়ের পর দুজনে একটি ছোট ফ্ল্যাট নিলেন। নতুন ঘর, নতুন আশা। 3 মাস কেটে গেল। বিকাশ এখনও ফুড ডেলিভারি করত, কিন্তু এখন সে মাথা উঁচু করে চলত। অনন্যা তাকে কাজ ছেড়ে দিতে বললেও বিকাশ রাজি হয়নি। সে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। একদিন বিকাশ জানালো সে লজিস্টিক ম্যানেজমেন্টের একটি কোর্স শুরু করেছে। অনন্যা গর্বিত হলেন। বিক্রমের মামলার শেষ পর্যায়ে চলছিল। আদালতের বাইরে একজন সাংবাদিক অনন্যাকে জিজ্ঞেস করলেন, এক সাধারণ ছেলেকে বিয়ে করে তিনি কি নিজের মর্যাদা কমিয়ে ফেললেন না? অনন্যা ক্যামেরার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, আমি মর্যাদা বদলাইনি, আমি আমার জীবন বাঁচিয়েছি। বিক্রমের যাবজ্জীবন কারাদণ্ড হল। সময় গড়াল।
বিকাশ কোর্স শেষ করে একটি প্রাইভেট লজিস্টিক কোম্পানিতে সুপারভাইজারের কাজ পেল। প্রথম বেতন সে অনন্যার হাতে তুলে দিয়ে বলল, এটা আমার পরিশ্রমের ফল। অনন্যা বললেন, এটা তোমার জয়। 1 বছর পর অনন্যা ওয়ার্ক ফ্রম হোম শুরু করলেন, যাতে দুজন একসাথে বেশি সময় কাটাতে পারেন। কিছু মাস পর অনন্যা জানতে পারলেন তিনি মা হতে চলেছেন। ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে তিনি কাঁপছিলেন। বিকাশ রিপোর্টটি দেখে অনন্যাকে জড়িয়ে ধরে বলল, তুমি আর একা নও। অনন্যা কেঁদে ফেললেন। একদিন অনন্যা বিকাশকে জিজ্ঞেস করলেন, সেই রাতে তুমি যদি ওই ফ্ল্যাটে না আসতে তবে কি হতো? বিকাশ ভেবে বলল, হয়তো তুমি বেঁচে যেতে, কিন্তু আমি হয়তো নিজেকে কখনো চিনতে পারতাম না। আজও যখন বিকাশ রাতে বাড়ি ফেরে, অনন্যা দরজা খুলে বলেন, খাবার গরম আছে, আর বিকাশ উত্তর দেয়, আজও অন্যকে অপমান করা হবে না। জীবন তাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু তার আগে অনেক কিছু কেড়েও নিয়েছিল। বন্ধুরা, সত্যিকারের ভালোবাসা আর সম্পর্ক চলে মানুষের অন্তরের গুণ আর সততা দিয়ে, বাইরের অবস্থান বা টাকা দিয়ে নয়। দুর্দিনে যে পাশে দাঁড়ায় সেই হয় আসল আপনজন। সাহস করে সঠিক সিদ্ধান্ত নিলে জীবন ঠিকই সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়।